বাংলা সাহিত্যের রহস্যময় আর রোমাঞ্চকর জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি ভৌতিক গল্প নিয়ে উপস্থিত হচ্ছে রহস্য আর রোমাঞ্চের দল। শুনতে ভয় পেলে এ গল্প সরে যাওয়াই ভালো। শুনতে থাকুন আজকের গল্প, খালপাড়ের আতঙ্ক। গল্পের শেষে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান কমেন্টটা করতে ভুলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আজকের ভৌতিক গল্প, খালপাড়ের আতঙ্ক। বুড়ো মাঝিটাকে তাড়া লাগানো বৃথা জেনেও অনিমেষ বহুক্ষণ আগেই চুপ করেছিল। তার ফলে মাঝি আর আরোহী দুজনেই হাল ছেড়ে নিশ্চিন্ত হয়ে বসেছে। মাঝির বকাটাই রোগ, এমনকি ভাবভঙ্গি থেকে মনে হচ্ছিল ওইটাই ওর পেশা। ওর বউ কতদিন আগে মারা গেছেন, ছোট জামাইটা জুয়ারি, ছোট ছেলেটা নেশা করতে পারলে আর কিছু চায় না, ইত্যাদি তথ্য পরিবেশন করবার ফাঁকে ফাঁকে শুধুমাত্র দম নেবার প্রয়োজনে যখন থামে তখনই শুধু দাঁড় বাইবার কথা মনে পড়ে ওর। সুতরাং শহরে যাবার বাস যে পাবে না তা অনিমেষ আগেই বুঝে গেছে, কিন্তু এমন অবস্থায় পড়বে সে কখনো কল্পনাও করতে পারেনি। বাস তো নেই, আশেপাশে কোথাও মানব বসতির চিহ্ন যেন চোখে পড়ে না। নৌকা এসে যেখানে ভেড়ে সেখানে বাঁশের মাচা মতন একটা অংশ আছে। জাহাজ ঘাটা হলে অনায়াসে যেটি বলা যেত। সেই মাচাতে নেমে অসহায়ভাবে অনিমেষ একবার চারিদিকে তাকিয়ে দেখল। নিচের ময়ূরাক্ষীর কালো জল নিঃশব্দে বয়ে চলেছে। তার স্রোতের গতি থাকলেও তবু একটা প্রাণ স্পন্দন বোঝা যেত, কিন্তু এত মন্থর তার স্রোত, এত নিস্তরঙ্গ, মনে হচ্ছে সমস্ত জলটা যেন জমাট বেঁধে স্তব্ধ হয়ে গেছে। আর তার সেই অতল কালো বুকে কত কি রহস্যময় জীব স্পন্দনহীন চোখে তার দিকে তাকিয়ে কৌতুকের হাসি হাসছে। ওপারে ভগীরথপুর গ্রাম, বেশ সম্পন্ন গ্রাম তা সে জানে। বহু লোকের বাস বটে, অনেক পাকা বাড়ি, স্কুল, ডাকঘর ইত্যাদি অনেক কিছুই আছে, কিন্তু এপার থেকে কিছুই দেখা যায় না। ঘাট থেকে উঠে যে রাস্তাটা গ্রামের দিকে গিয়েছে তার সাদা বালির আভাস নিবিড় বনের অন্ধকারে কখন যেন মিশে গেছে। দুদিকে বড় বড় গাছ, কি গাছ সেটাও বোঝা যায় না, কিন্তু তারই অসংখ্য শাখা পল্লব সমস্ত গ্রামটাকে যেন চোখের আড়াল করে রেখেছে। আলোর রেখা পর্যন্ত চোখে পড়ে না। ওপারেই যদি হয় তো এপারের অবস্থাটা একবার ভেবে দেখুন দেখি। এপারে যেদিন সে প্রথম এসেছিল সেদিন দিনের বেলাতেও কোনো গ্রাম ওর চোখে পড়েনি। বাসটা এসে একেবারে এই ঘাটের এসে দাঁড়ায়। যাত্রীরা সবই ভগীরথপুরের সেদিনে দুদিনের এই আম গাছে ভুনো গাছ কাটিয়ে ভেতরে ঢুকে যায়। বেশ মনে আছে তাও। হয়তো ছিল কোথাও ঘরবাড়ি, কিন্তু অনিমেষের চোখে তা পড়েনি। পারাপারের জন্য একটা খেয়া নৌকা আছে, চওড়া ভেড়ার মতন প্রকাণ্ড বপু, কিন্তু শেষ পাশ চলে যাবার পর আর ওপার থেকে কেউ আসবে না ভেবেই ইজারাদারও বহুক্ষণ বাড়ি চলে গেছে নৌকাটা পাড়ে বেঁধে। বাবু, ভাড়াটা দেবেন? ভাড়ার জন্য তাড়া লাগায় মাঝি। বিহল্লাতা কাটে, কিন্তু যেন আরও ব্যাকুল হয়ে ওঠে অনিমেষ। ভাড়া কিসের? এই অন্ধকার রাত্রিরে আমি এখানে কোথায় থাকবো? তুই তো 1 ঘন্টা রাস্তা 7 ঘন্টা এসে আমাকে একবারে বিপদে ফেললি। এখন দেখি দেখি ওপারে পৌঁছে দেখি কোথায় যদি একটা আশ্রয় টাশ্রয় পাওয়া যায়। এপারে এই জঙ্গলে এসে কি বাঘের পেটে যাবো নাকি রে? চল 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 ওপারে চল। ওটি লাল্লাম আজ্ঞা। সে কি রে, কেন, কি হয়েছে?
তার উত্তরে মাঝি যা বললে তার অর্থ হচ্ছে এই যে ওপারে অন্য নৌকা গেলে খেয়ার ইজারাদার বড্ড বকাবকি করে, পুলিশের হাতে ধরিয়ে দেয়, সুতরাং ওপারে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। অনিমেষ তাকে অনেক করে বোঝালো, কিন্তু সে কিছুতেই যেতে চাইল না। চ ওপরে আমাকে নামিয়ে দিবি, চ। আর যদি তোকে কেউ ধরে তাহলে আমি বলবো আমি তোকে বাধ্য করেছি, আমি তোকে নিয়ে গেছি। কিন্তু মাঝি ভাই আবারও বলেন, ওটি লাড়লাম আজ্ঞা। অনিমেষ তখন রাগ করে বলে, তবে তুইও থাক আর তার নৌকাটা এখানেই রাত কাটা। আজ্ঞা, ওটিও লাড়লাম। শুধু তাই নয়, নৌকার একটা ধাক্কা দিয়ে নৌকাটা খানিক দূর সরিয়ে নিয়ে যায় সে। কর্তা, এই টাকাটা ছুঁড়ে দান কই, বাড়ি চলে যায়। তবে টাকাও পাবি না, তুই যা। রাগ করে বলে অনিমেষ। কিন্তু যখন দেখে বুড়োটা সত্যি সত্যিই একটা নিঃশ্বাস ফেলে ঘরমুখো হচ্ছে, তখন সে একখানা 1 টাকার নোট দলা পাকিয়ে ছড়িয়ে দেয়। যা বেটা, যা, পথে ডুবে মরগে যায়, যা। আমাকে যেমন ফাঁসিয়েছিস আজকে তুইও গিয়ে ফাঁস। মনে মনে বলে অনিমেষ। ব্যাস, এরপর সব পরিষ্কার। ওপারে ঘন বনের নিবিড় অন্ধকার, সামনের অতল শান্ত জলে তারই রহস্য আছে জমাট বেঁধে। আর এপারে তার চারপাশে ঘিরেও দৈত্যের মতন কতগুলি গাছপালা ভয়াবহ অন্ধকার বিস্তার করে সমস্ত সভ্যতার চিহ্ন, এমনকি আকাশকেও যেন আড়াল করে রেখেছে। বাস এসে দাঁড়ায় এবং ঘুরে যেখানটায় সেখানে খানিকটা ফাঁকা জায়গা আছে বটে, কিন্তু সে যেন আরও ভয়ঙ্কর। সুটকেসটা মাথার ওপরে পেতে সেখানেই জেকে বসলো অনিমেষ। বাঘ ভাল্লুক যদি সত্যি আসে তো জলে ঝাঁপিয়ে দেবে, এখানেও খানিকটা তো তবু তার নিরাপদে আছে। খড়খড় ঝটপট শব্দ করে কয়েকটা পাখি যেন উড়ে বসলো মাথার ওপরে। ভয় পেয়ে চমকে উঠল অনিমেষ। কাছেই কোথাও যেন শুকনো পাতার ওপর দিয়ে কি যেন একটা সরীসৃপ সরসর করে চলে গেল। সামান্য শব্দ, তবু বেশ স্পষ্ট। জলের মধ্যে হঠাৎ একটা মাছ ডিগবাজি খায়, ওইটুকুর আওয়াজ, কিন্তু অনিমেষের মনে হয় যেন বন্দুকের শব্দ হলো কোথাও। বৃষ্টি লাগছে। নক্ষত্রের আলোতে যতদূর দৃষ্টি চলে বহুক্ষণ ধরে হাত ঘড়িটা দেখলে রাত 9টা। কলকাতায় হলে সবে সন্ধ্যা, কিন্তু এখানে মনে হচ্ছে একেবারে নিশুতি রাত। এখনো দীর্ঘ সময় তাকে অপেক্ষা করতে হবে। কখন ভোর হবে আর তারপর ইজারাদারদের ঘুম ভাঙবে, তবেই সে একটু লোকালয়ের মুখ দেখতে পাবে। বাস একটা আসে এখানে সকাল 8টা নাগাদ। সন্ধ্যাতে যেটা এসেছে সেটা আবার গ্রাম থেকে লোক নিয়ে আবার কাল সকাল 7টা নাগাদ এখান থেকে বেরিয়ে যায়, অর্থাৎ প্রায় 12 ঘন্টার ব্যবধান। আচ্ছা, হাঁটলে কেমন হয়? বাসের রাস্তাটা ধরে হাঁটলে থাকলে তো আর আরেকটা গ্রাম চোখে পড়তেই পারে, কিন্তু যদি তাকে আশ্রয় দিতে কেউ না চায়, ডাকাত বলে মনে করে, তাছাড়া দুদিকে যে ঘন বন, যদি বাঘ আসে। মুর্শিদাবাদ জেলায় এসব অঞ্চলে প্রায় বাঘ দেখা যায়। না না বাবা, দরকার নেই, 10-11 ঘন্টা সময় মাত্র, কোনো রকমে কেটে যাবে। মশাই শুনছেন? বাস মিস করেছেন বুঝি? ও তো আশ্রয় পাননি। অস্ফুট একটা শব্দ করে চমকে ওঠে অনিমেষ, এবং আঁতকে ওঠাই বলা ঠিক। কখন নিঃশব্দে কে পেছনে এসে দাঁড়িয়েছে, অত্যন্ত দ্রুত, যেন একটা কথা শেষ হবার আগেই আরেকটা কথা বলে দিচ্ছে সে। এইভাবে পরপর 3টে প্রশ্ন করে আগন্তুকটি চুপ করে দাঁড়িয়ে রয় তার পেছনে। অবশেষে মরিয়া হয়েই অনিমেষ ফিরে তাকায়। রোগা কালো গোছের একটা মানুষ, খুব পেটে নয়, তাও বলে ঢ্যাঙাও বলা চলে না। উস্কো খুস্কো মাথায় চুল, ঘন দাড়ি, কিন্তু আবক্ষ বিস্তৃত নয়, মধ্যে মধ্যে কামানো বা ছাঁটা হয়,
এমনকি এমনি দাড়ি খোঁচা খোঁচা, একখানা খাটো আধময়লা কাপড় পরনে, কোঁচার খুঁট গায়ে জড়ানো, মোটা ভুরুর আড়ালে কুঠরগত চক্ষুর দৃষ্টি নিঃশব্দে শুধুমাত্র চাউনির দ্বারাই যেন অনিমেষের সমস্ত ইতিহাস পূর্বাপর আয়ত্ত করবার চেষ্টা করছে সে। বলছিলাম যে আপনি বোধহয় কোথাও আশ্রয় পাচ্ছেন না, তাই না? তাহলে বরং চলুন, আমার সামনে কুটির আছে, কোনো মতে রাতটা কাটিয়ে দেবেন। হায় রে আগল্পলম্বিত কুন্তলা বনমালা শোভিত কুপলা কুণ্ডলা শুধু উপন্যাসেই দেখা যায়। যাকে নবকুমারের অদৃষ্ট যে তা নয় তা বোঝাই যাচ্ছে। তার চেয়ে ওর থেকে ভদ্র চেহারায় কেউ জুটতে নেই। এই লোকটাকে দেখি পাগল বলে মনে হয়। আর শেষ পর্যন্ত কি এর আশ্রয়ে গিয়েও কি নিরাপদে থাকতে পারবে? কি বলেন, যাবেন নাকি? আর আপনি এখানে মানে? আমতা আমতা করে বলে অনিমেষ। আমার এখানেই একটা ঘর আছে, ওই যে। লোকটা আঙুল তুলে দেখায়। সত্যি তো, এই তো, বলতে গেলে তো প্রায় তার চোখের সামনেই একখানা খড়ের ঘর। অঞ্চলে যেমন হয় তেমন। আশ্চর্য, এতক্ষণ তার দৃষ্টি পড়েনি কেন? লোকটি বোধহয় তার মনের ভাব বুঝে হেসে বলল, ঘরে আলো ছিল নাকি না, তাই অন্ধকার টের পাননি। আমিও বাড়ি ছিলুম না, নদীর ধার দিয়ে একটু বেড়াতে গিয়েছিল। অন্ধকারে একা একা বেড়াতে বেশ লাগে মশাই। আচ্ছা, এখানে বাঘের ভয় নেই? হ্যাঁ, আছে বই কি, তবে আমারও তো ভয় লাগে না। মরবার ভয় আমি করি না, বুঝলেন? করি লাভ বা কি বলুন, মরতে তো হবেই একদিন। না, লোকটাকে ঠিক পাগল বলে মনে হচ্ছে না অনিমেষের। আরে চলুন চলুন, ঘরে বসি কথাবার্তা হবে কখন। লোকটা তাড়া লাগায়। হ্যাঁ, চলুন বলে সুটকেসটা তুলে নেয় অনিমেষ। একখানা নয়, দুখানা পাশাপাশি ছোট ঘর, সামনে এক ফালি দেওয়া, ভেতর দিকে আরও কি আছে তাও নজরে পড়ছে না। বেশ ঝকঝকে করে নিকোনো, পরিষ্কার। লোকটা আগে আগে পথ দেখিয়ে নিয়ে গিয়ে বলে, আপনি এখানে দাঁড়ান, আমি আলোটা জ্বালি। বাড়িতে তালা চাবির কোনো বালাই নেই। দৌড় শুধু ভিজানোই ছিল। ঠেলা দিতেই নিঃশব্দে খুলে গেল। ভেতরে ঢুকে আশ্চর্য রকম ক্ষিপ্রতার সঙ্গে একটা আলো জ্বেলে লোকটি বলল, আসুন, ভেতরে আসুন। ঘরে আসবাবপত্র বেশি নেই। একটি তক্তপোষের ওপর একটা মাদুর বিছানো। সজ্জাও বলতো এই, একটা বালিশ পর্যন্ত নেই। একপাশে একটা দড়িতে টাঙানো খান 2 কাপড়, তার মধ্যে একটা লাল, মেঝেতে জলের মেটে কলসে, একটা বাটি এবং পেতলের পিল সুজে একটা মাটির প্রদীপ। এছাড়া আর কোথাও কিচ্ছু নেই। বসুন বসুন, ওই চৌকিটার ওপর বসুন। তারপর খানিকটা নিঃশব্দে দাঁড়িয়ে নিজের 2 হাত ঘষে কেমন একরকম বিচিত্র হাসি এসে বলে, ভালো বিছানা আমার নেই, ওই সুটকেসটা মাথায় দিয়ে কিন্তু শুতে হবে মশাই। আর খাবারও তো কিছু দিতে পারবো না, আমার ঘরে কিচ্ছু নেই। আপনি মদ খান নাকি? যেন একটা আকস্মিক উগ্রতা দেখা দেয় ওর প্রশ্ন করার ভঙ্গিতে। আরে না না, রক্ষে করুন, কিছু ব্যস্ত হবেন না আমার জন্য। আশ্রয় পেয়েছি, এই ঠিক। ওই আশ্রয়টুকুই যা, বাঘ ভাল্লুকের হাত থেকে বাঁচলেন তো অন্তত। তা আশ্রয় ভালোই, ঘর কানা মন্দ নয়, কি বলেন? বলতে বলতে হেসে ওঠেন তিনি। সাদা ঝকঝকে দাঁত, কালো দাড়ির ফাঁকে চকচক করছে। অনিমেষের যেন ভালো লাগে না ওর এই ভঙ্গিটা দেখে। আবারও সে সন্দেহটা মনে জাগে, পাগলের পাল্লায় এসে পড়লাম নাকি?
আচ্ছা, আপনি এখানে কি করেন? আপাতত কিচ্ছু নয়। আচ্ছা, বসুন, আমি আসি। মুখ হাত ধোবেন তো নাকি? ধুতে পারলে তো ভালোই হতো, কিন্তু অনিমেষের তখন নড়তে ইচ্ছা করছে না। সে বলল, না, দরকার নেই, ছেড়ে দিন। লোকটি বেরিয়ে গেল। অনিমেষ স্তব্ধ হয়ে বসে নিল। কিছুতেই ভালো বোধ হচ্ছে না ওর। কেমন একটা অস্বস্তি হচ্ছে। কি করে লোকটা এখানে? এমন একাই বা থাকে কেন? ঘরে কোনো রকম কোনো খাবার নেই, তার ও নিজে কি খায়? চোর টাকার নয় তো? আর লোকজন ভুগলিয়ে এনে ঈশ্বর বাঁচিয়েছেন, ব্যাগে ওর খানকত কাপড় জামা ছাড়া কিচ্ছু নেই। পকেটেও মাত্র 600 টাকা ছাড়া কিছু নেই। কিন্তু এর পরেই সমস্ত দেহ হিম হয়ে গেল মনে পড়ে যে এইসব উদ্দেশ্যে যারা নিয়ে ভুলিয়ে আনে তারা টাকা না পেলে আরও হিংস্র হয়ে পড়ে। তাছাড়া মেরে ফেলেও দেখবে কি আছে। ওদের দেশে একবার খুব ডাকাতের উপদ্রব হয়েছিল। তারা একটি লোককে খুন করার পর পেয়েছিল মাত্র একটি আদলা। কখন গৃহস্বামী আবার নিঃশব্দে ওর কাছে দাঁড়িয়েছে অনিমেষ টেরও পায়নি। যদিও খোলা দরজার দিকে চেয়েই বসেছিল সে। আশ্চর্য! লোকটি বলল, এখনই শুয়ে পড়বেন নাকি? যদি ঘুম পেয়ে থাকে তো স্বতন্ত্র কথা, নইলে একটু বসি। কতদিন লোকের সঙ্গে কথা কইনি। বলেন তো, দুটো কথা কয়ে বাঁচি। এখানে তো লোকজন বেশি আসে না, তাই আপনি যদি... অনিমেষ আবারও পূর্ব প্রশ্নের জের টানল। আচ্ছা, তা এমন জায়গায় আপনি থাকেনি বা কেন? সেই হাসি গৃহস্বামীর মুখে, তেমনই নিঃশব্দ হাসি, দাড়ির ফাঁকে শুভ্রদন্ত সেই বিজলী প্রকাশ। আরে ভয় নেই, ভয় নেই। আমি চোর ডাকাত নই, আর পাগলও নই। ঘরে কিছু নেই মানে আমার কিছুই দরকার নেই, থাকারও দরকার হয় না আমার। কেন জানেন? তারপর যেন একটা অসংলগ্নভাবেই বলে ওঠে, আসলে আমি হলাম সাধু, তান্ত্রিক সন্ন্যাসী। সন্ন্যাসী? অবিশ্বাসের দৃষ্টিতে চায় অনিমেষ। অপ্রতিভ হয়ে লোকটি বলে, না, সন্ন্যাসী মানে ঠিক অভিষিক্ত সন্ন্যাসী নই, তবে সাধু বটে। উবু হয়ে ঘরের মেঝেতে বসল লোকটা। কিছুক্ষণ মৌনভাবে থেকে বলল, বেশ, তাহলে আপনাকে বলেই ফেলি সেই ঘটনাটা। কাউকে কখনো বলিনি, বলবার সুযোগও পাইনি বলতে পারেন। এই অঞ্চলেরই লোক আমি, বুঝলেন। ছেলেবেলা থেকেই নানা বইতে তান্ত্রিক সন্ন্যাসীদের অদ্ভুত সব ক্ষমতার কথা পড়ে ওই দিকটাই মনটা বড় ঝুঁকে যায়। মনে হতো আমি ওই সব সাধনা করে সিদ্ধ হব, তারপর প্রাণ ভরে পৃথিবীর সব ঐশ্বর্য ভোগ করব। আর আমায় পায় কে? হায় রে, তখন কি জানতুম যে ভোগের উদ্দেশ্যে সাধনা করতে এলে সিদ্ধি তো দূরের কথা মশাই, সমস্ত কিছু খোয়াতে হয়। এই পর্যন্ত বলে লোকটি চুপ করল। এতক্ষণে অনিমেষও অনেকটা সহজ হয়েছে। লোকটির ভাবভঙ্গি আর কথাবার্তায় সত্য কথা বলেই তো মনে হচ্ছে। দুশ্চিন্তা অনেকটাই কেটে গেল তার। বাড়ি আমার এ অঞ্চলে নয়, বাড়ি সেই পাঁচপুরীর কাছে। এখানে কেন এলুম বলছি শুনুন। বলেছি তো যে ছেলেবেলা থেকেই আমার ওই দিকে একটা ঝোঁক ছিল। স্কুলের পড়া তো হলোই না, তার বদলে যত সব ওই ধরনের বই পড়তে লাগলাম, মানে তান্ত্রিক গোছের সাধু বাবাদের বই। পড়তে পড়তে বিশ্বাসটা খুব কঠিন জায়গায় পৌঁছে গেল। কিন্তু গুরু কই? দু একটা সন্ন্যাসী যাহাদের কাছে পেলুম দেখলুম সবই ভুয়ো, কেউ কিচ্ছু জানে না মশাই। অথচ পথ দেখাবে এমন লোক না পেলে এগোবো কি করে? মনটা বড়ই চঞ্চল হয়ে উঠল। খাবার চিন্তা ছিল না, মাথার উপর বাবা, বড় ভাই ছিল, জমি জমা তারাই দেখাশোনা করত। অবশ্য আমিও বকুনি খেয়েছি ঢের,
কাজকর্ম কিছু করি না বলে কিন্তু সব গায়ে মেখে নি। তবে যত দিন যেতে লাগলো মনটা ব্যাকুল হয়ে উঠল। শেষমেশ আমার 23-24 বছর বয়সে বাড়ি থেকে সামান্য কিছু অর্থ নিয়ে বেরিয়ে পড়লাম। বেশ বুঝেছিলুম ঘরে বসে আর কিচ্ছু হবে না। এ তীর্থ ও তীর্থ করে অনেক দেশে ঘুরলাম মশাই। ভালো চাকুরি বা বিয়ে করার অনেক সুযোগও পেয়েছিলাম। সংসার মশাই মায়ার ফাঁদ পেতে রেখে দেয় সারা জগতে। যাই হোক, সেই দিকে মন ছিল না বলেই কেউ বাঁধতে পারল না। এমনি ভাবে ক্রমশ হতাশ হয়ে উঠেছি। তখন একদিন বাড়ি ফেরার পথে, বলতে গেলে বাড়ির কাছেই, হঠাৎ একজনকে পেয়ে গেলুম মশাই। বক্রেশ্বরের শ্মশানে এক সাধু থাকেন শুনেছি। উলঙ্গ হয়ে শ্মশানে শুয়ে, কেউ খেতে দিলে খান, নইলে এমনি পড়ে থাকেন। কাঁচা মাংস, লতা পাতা, এমনকি বিষটা খেতেও তার আপত্তি নেই বোধহয়, এমনি নিষ্পৃহ তিনি। খোঁজ করে এলাম। প্রথমে তো দেখাই পাওয়া যায় না। দিন দিন দন্না দিয়ে পরে থাকতে থাকলাম, পরে দর্শন পেলাম। বিপুল দেহ, তীক্ষ্ণ দৃষ্টি, পাগলের মতো ভাবভঙ্গি, কিন্তু পাগল নন। একদিন আমার চোখের সামনে শিয়ালের দেহ ধরে বনের মধ্যে গিয়ে সেদ্ধ। কেউ আর খুঁজেই পেল না। বুঝলুম যে এতদিন ধরে যাকে খুঁজছিলুম, এতদিন পরে তাকে পেয়েছি। অনিমেষের মনেও ততক্ষণে গল্প জমে উঠেছে। লোকটা থামতেই সে বলল, তারপর? তা লোক তো পেলুম, তাকে ধরি কি করে? কিছুতেই ধরা দেয় না। কিছু বলতে গেলে শ্মশানের পোড়া কাঠ তুলে তাড়া করতে আসে। একদিন খুব কান্নাকাটি করতে সব শুনল মন দিয়ে, কিন্তু তারপর যা বকুনিটা দিল, বলল যে ভালো চাস তো এইসব মদ্যপ ছেড়ে নিজের কাজ কর, সংসার কর। আমার নাকি ওসব কাজ আমার পক্ষে চলবে না। ভেবে দেখুন। তা বাবাজি আমাকে ছেড়ে দিলেও আমি তাকে ছাড়লুম না, ওখানেই পড়ে রইলাম। বলতে গেলে না খেয়ে না দে আর গোপনে ওর দিকে নজর রাখলাম। যদি আসল প্রক্রিয়ার কিছু হদিস আমি পেয়ে যাই। এতদিন কি আর বৃথাই এ লাইনে ঘুরেছি, কি বলেন? আসল মানুষ তো আর পাই না। ওদের ভেতরের কথা কিছু কিছু জেনেছি। তারপর কি হলো মশাই, আরো 2-1 সাধক ভৈরবী ওখানে এলো বাবার সাথে দেখা করতে। গোপনে এলো, কিন্তু আমি তো ওখানেই পড়ে থাকি। আমাকে এভাবে দেখে ওদের পর পর কদিন চক্র বসে, তাও দেখলুম। মনে হলো সব শিখে গেছি। ওখান থেকে রওনা হয়ে আর বাড়ি ফিরলুম না। নির্জন স্থান, অথচ শ্মশান, লোকালয়ের কাছে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়লাম। পথে নলহাটিতে একজন তান্ত্রিকের কাছে দীক্ষাও নিয়ে এলাম। তা ও মশাই, এলুম তো এখানে, কিন্তু সাধনা আর হয় না। প্রথম দিন থেকেই বিঘ্ন। উপকরণ থাকলে দিন পাই না, আর দিন পাই তো উপকরণ পাই না। শেষে অনেক কৌশল করে অনেক নিচে নেমেও যদি সব জোগাড় করলুম, মঙ্গলবার অমাবস্যার রাত পেয়ে যেমন আসন করে বসেছি, কি বিঘ্ন! ধ্যানে মন দেব কি? কিছুতেই মন স্থির করতে পারি না। এখন একটা বাঁশের রাস্তা হয়ে শ্মশান এখান থেকে অনেকটা সরে গেছে, বুঝলেন না? আগে এখানেই শ্মশান ছিল, এখন সেখানে ঘর দেখছেন। এই যেখানে আপনি বসে আছেন, ঠিক সেইখানেই ছিল শ্মশানটা। নিজের অজ্ঞাতেই অনিমেষ একটু নড়ে বসল। তারপর বলল, আচ্ছা, বিঘ্ন কি রকম হয়েছিল? মানে ভয় পেয়েছিলেন নাকি?
শুনেছি এরকম সাধনায় বসলে প্রথম প্রথম নানা রকম ভয়ের উপদ্রব হয় বটে, কিন্তু সেটা তো শুধুমাত্র পরীক্ষার জন্য। আপনিও তো সেই রকম শুনেছিলেন নিশ্চয়ই, তবে নালে ভয় পাবেন কেন? জানে তো সবাই, কিন্তু শোনা এক জিনিস আর বর্তমানে দেখা সেটা আরেক জিনিস। তেমন অভিজ্ঞতা হলে আপনি বুঝবেন। শুনবেন কেমন? মরার বুকের ওপর বসেছি আসন করে, মরার খুলিতে মদ খাচ্ছি, মনে ভয়ের আর কিচ্ছু নেই, কিন্তু সেই রকম লোকের হৃদয় কিন্তু ঠান্ডা বরফ হয়ে গেল। না না, তেমন কোনো ভয়ানক বিষয় নয়। প্রথমে শুরু হলো ফিসফিস শব্দ করে, তারপর খিলখিল চাপা চাপা হাসি। মনে হলো 10 জন, 100 জন, হাজার হাজার মানুষ একসাথে এসে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। আপনার চারিপাশে যদি লক্ষ লোকের ফিসফিস কথারই শব্দ হতে থাকে তো কেমন মনে হয় বলুন তো? আর তার সঙ্গে চাপা এক ধরনের, না, যদিও কাজে মন দিতে পারলুম না। তারপর মশাই স্পষ্ট দেখতে লাগলুম শ্মশানের মাটি ফুড়ে ফুড়ে যেন মরাগুলো উঠছে। কতকাল থেকে মরেছে সব, কত হাজার বছর ধরে। এক একজনের বিভৎস চেহারা, রোগে যন্ত্রণায় মুখ একেবারে বিকৃত হয়ে গেছে। কেউ বা খুন হয়েছিল, কেউ বা ঠ্যাঙারের হাতে প্রাণ হারিয়েছে, কেউ বা আবার গলায় দড়ি দিয়েছে। ঠিক সেই অবস্থায় উঠেছি, তেমনি কন্দকাটা ও হাড়গুলো ভাঙা অবস্থায় আমার সামনে এগিয়ে আসছে। সকলেরই মুখে রাগ, চোখের দৃষ্টিতে যাকে বলে আগুন মশাই। তারা সবাই আঙুল তুলে শাসাতে লাগলো। শ্মশান অপবিত্র করছি কেন তারা বলতে লাগলো। তারা আমাকে এখান থেকে চলে যেতে বলল মশাই। তার মধ্যে একজনের আবার শুধু কঙ্কাল, বোধহয় তাকে পুঁতে রেখেছিল কোথাও মেরে, তারপর তাকে তুলে পোড়াতে হয়েছে। সেটাই সবচেয়ে বেশি কাছাকাছি এলো। মুখে সেই একই শব্দ, দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে। প্রাণপণে চেঁচিয়ে উঠলাম, না, আমি যাব না, উঠবো না, এই বসলাম আমি এখানে। আর যায় কোথা? সেই কঙ্কালটা আরো এগিয়ে এসে তার হাত অস্থি ছাড়া হাতের আঙুলগুলো চেপে ধরল আমার গলার মধ্যে। সাঁড়াশির মতন সে শক্ত চাপে আমার কখন যে শ্বাসরোধ হয়ে গেছে আমি কিছু বুঝতে পারিনি মশাই। তার থেকে বারবার চেষ্টা করতে লাগলাম মুক্তি পাওয়ার, কিন্তু পারলাম না। কখন যে দমটা বন্ধ হয়ে গেছে টেরই পায়নি। কিন্তু কথা কইতে গিয়েও একটা অজ্ঞাত আতঙ্কে অনিমিষের যেন গলা থেকে গলা কেঁপে যায়। আচ্ছা, আপনি মুক্তি পেলেন কি করে? তা জানি না। এক সময় দেখলুম যে আমি দাঁড়িয়ে রয়েছি আমারই ভূতপূর্ব আশ্রয়, অর্থাৎ দেহটার পাশে। যারা এসেছিল তাদের তো কাজ শেষ, তারা একে একে ওখান থেকে চলে যায়। এক সময় সবকিছুর শান্তি। তবু বুঝতে কয়েক মিনিট দেরি লাগে অনিমেষের। কথা কইতে গিয়েও গলার স্বর হয়ে যায় গাঢ়। তারপর বলে, তার মানে আপনি কি বলতে চান যে আপনি মারা গেছেন নাকি? আপনি মরা? প্রশ্নের শেষ অংশটা আকস্মিক আর্তনাদের মতো চিৎকারে পরিসমাপ্ত হয়। কিন্তু সেই প্রশ্ন করছে কাকে? কেউ তো নেই। শুধু সে একা বসে আছে ঘরটার ভেতর। বাকি জিনিসগুলো সব কিছুই ঠিক আছে, বিডিংটাও তেমনই জ্বলছে। শুধু উঁচু হয়ে বসে থাকা লোকটা যে তার সঙ্গে কথা বলছিল, সে গেল কোথায়? কোথা দিয়ে গেল লোকটা? আর কখনই বা উঠে গেল তার চোখের সামনে থেকে? বারবার এই ব্যাকুল প্রশ্ন মনে উঠতে লাগলো, কিন্তু উত্তর দেবে কে? খানিক মনে আসল প্রশ্নটা আবারও প্রবল হয়ে উঠল। তাহলে কি
লোকটা যা বলে গেল তা সত্যি। ওই লোকটা মানুষ নয়, অশরীরী, পেটেই আত্মা। খাবার কিছু লাগে না ওর। না না, বলেছিল বটে, মরবারও তো ভয় নেই। গায়ে কাঁটা দিয়ে ওঠে অনিমেষের। কিন্তু সে শিক্ষিত ছেলে, বিজ্ঞান পড়া একজন শিক্ষিত ছেলে। এসব মিথ্যা, কল্পনা, আত্মসম্মোহন বলেই সে জানে। সে বিশ্বাস করতো না এসব কথা। এই বিংশ শতাব্দীর মধ্যভাগে বসে সে ভূত দেখছে। আচ্ছা, ছায়া পড়েছিল কি? মনে করবার চেষ্টা করে অনিমেষ। সত্যি কি না লোকটা তার সঙ্গে তামাশা করছিল? আগে যা ভেবেছিল তাই। ডাকাত বা কোনো ঠ্যাঙারের হাতে পড়েছে অনিমেষ। ভয় দেখিয়ে তারপর তার থেকে আসল কাজটা হাসিল করবে। তারপর অবশেষে প্রাণটা হরণ করে নিয়ে যাবে তারা। মনকে প্রবোধ দেয় সে, এটি হওয়াই সম্ভব। ভূত হলে আলোয় থাকবে কি করে? বদমাইশ যত সব। আরও বেশি ভয় দেখাবার জন্য ম্যাজিক বাল্লাতের মতন চোখের নিমেষ আবার সরেও যায়। আচ্ছা, দৌড়টা বন্ধ করে দেবে নাকি? না, দেওয়াই উচিত। অনিমেষ কি পালাবে? কোথায় যাবে সেই অন্ধকারে? আরও তো ওদের কবরে গিয়ে পড়তে পারে। সে দেখতে পাবে না ওদের, কিন্তু ওরা তো দেখতে পারে। তার চেয়ে দৌড় বন্ধ করে চুপ করে বসে থাকা ভালো। যা হওয়ার হবে। আলো তো থাকবে অন্তত ঘরের ভেতর একটা। অনিমেষ অতি কষ্টে দরজা হাতড়াতে গিয়ে দরজাটা বন্ধ করে। বেশ মজবুত দরজা ছিল। দেখে শুনে ভালো করে বন্ধ করে দিল। যাক, নিশ্চিন্ত। কিন্তু এই কি, হঠাৎ পৃথিবীর আলোটা নিভে গেল। মুহূর্তের মধ্যে কোনো রকম নোটিশ না দিয়ে ঘরটা একেবারে অন্ধকারে ডুবে গেল। দিন ছিল না নিশ্চয়, কিন্তু তাহলে তো একটু একটু করে আস্তে আস্তে নিভত। তবে ভয় ওর গোটা গা একেবারে হিম হয়ে গেল। তবে কি ঘরের মধ্যে কেউ ছিল? এখন ফু দিয়ে নিভিয়ে দিল। সেই লোকটা কি হয়তো তক্তপোষের নিচে ঢুকে লুকিয়েছিল, তাই সে ওর চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। হায় রে, কি সর্বনাশ! এই যে হিতে বিপরীত হলো। ওদের হাত থেকে বাঁচতে গিয়ে একেবারে ওদের খপ্পরে গিয়ে পড়ল। পকেটে দেশলাই পর্যন্ত নেই অনিমেষের। আর ব্যাগটাও বা কোথায়? চৌকিটা যে কোনখানে সেটাও সে ভালো করে দেখতে পারল না। উফ, কি বদমাইশ লোক ওগুলো! অনিমেষ ক্ষুব্ধ স্বরে একবার বলে উঠল, কে কে ওখানে? আলো জ্বালা বলছি, নইলে কিন্তু ভালো হবে না। দেখিয়ে দেবো মজা, জাল। নিস্তব্ধ চারিদিকে। কোথাও একটা জনপ্রাণী আছে বলে মনে হলো না তার। রহস্যময় সুগম্ভীর স্তব্ধতা। আচ্ছা আচ্ছা, ঘরে কি জানলা ছিল? তাও তো মনে পড়ছে না ওর। জানলা খুলে দিলে তবুও একটা নক্ষত্রের আলো ঘরের ভেতর প্রবেশ করত। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকেও জানলা কোনো দিকে মনে পড়ল না। আচ্ছা, একটু এগিয়ে গেলেও তো দেয়াল। হাতড়িয়ে দেখতে দোষ কি? পরক্ষণেই মনে পড়ল, আরে আচ্ছা বোকা তো সে। দরজা তো রয়েছে, খুলে বেরিয়ে গেলেই তো হয়। ঘরের অন্ধকারের চেয়ে বরং বাইরের অন্ধকারের আলো, নক্ষত্রের আলোর তলায় তো দাঁড়ানো যাবে। অন্তত প্রাণটুকু তো বাঁচবে। যেদিকে দৌড় দিয়েছেই মাত্র সেই দিকেই হাত বাড়াল। কিন্তু কই দরজা? ও তো দরজা সবই বন্ধ করে এপাশ ফিরেছে, কিন্তু দরজাটা গেল কোথায়? তবে কি সব ভুল দিকে চলে এলো নাকি? এদিকে দরজা ছিল না। আন্দাজে আন্দাজে এগিয়ে গেল অনিমেষ। এইটুকু তো ঘর, দেয়াল হাতড়ে হাতড়ে ঘুরলেই দরজা পাবে। শুধু ভয় হচ্ছে ও লোকটা না এই সুযোগে পেছন থেকে মেরে বসে। কিন্তু উপায় বা কি? এদের কবলে যখন এসেই পড়েছে। মরিয়া হয়ে এগিয়ে যায় অনিমেষ।
এক পা করে যতটা সম্ভব নিস্তব্ধে এগোয়। 1, 2, এই যে 20 পা হয়ে গেল। ঘরটা যত দূর আন্দাজ 10-12 ফুটের বেশি তো হওয়া উচিত নয়। নিহাতি ছোট ঘর, অথচ 20 পা মানে অন্তত 15 ফুট তো বটেই। আরও 2 পা, আরও 10 পা, আরও 20 পা। সে কোনো মাঠের মধ্যে দিয়ে চলাফেরা করছে নাকি? কীরকম হলো? 40 পার মতন ঘর তো এটা ছিল না। কোনাকুনি হাঁটছে নাকি? তাতেই বা এত দূর হবে কেন? তবু আরও কয়েক পা যায় সে। হয়তো চলতে চলতে কখন গতি বেঁকে গিয়েছে, সোজা হয়ে হাঁটে আরও খানিকটা। এইবার কপালে ঘাম দেখা দেয় অনিমেষের। এতক্ষণ ডাকাতের ভয় যা হয়নি, এইবার তাই হলো। পা দুটো কাঁপতে লাগলো অনবরত। একেবারে ভেঙে পড়তে লাগলো তার মন। অসহায়ভাবে সে মাটিতে হাঁটুর ওপর ভর করে বসে বলল, তার এই কি হাল হলো? কি চক্রান্তের শিকার হলো অনিমেষ? তবে কি সে লোকটা অশরীরী? সত্যি লোকটা ভূত? বিহ্বল হয়ে ভাবে অনিমেষ কি করবে, কিন্তু কোনো পথ খুঁজে পায় না। ওই যেখানে আসছে না, হ্যাঁ কেউ তো আসছে। পায়ের আওয়াজ, অন্তত 8-10 জনের পায়ে তো বটেই। গলার স্বর আস্তে আস্তে তার কাছে আস্তে আস্তে আর দূরে সরে যেতে লাগলো। দূর থেকে ভেসে আসতে লাগলো খিলখিল করা এক পৈশাচিক হাসির শব্দ। তার গোটা শরীরে যেন একটা কাঁপুনি সৃষ্টি করতে লাগলো। সে কি করবে কিছুতেই ভেবে উঠতে পারল না। এ কোথায় এসে পড়ল অনিমেষ? এ কোন প্রেতজনির এক আক্রান্ত হলো সে? ঘুরতে এসে কি বিপদে পড়ল? আজ তার হাসা একেবারে উচিত হয়নি। এখন কি করবে সে? এই ভয়ঙ্কর পৈশাচিক হাসি আর তার পেছনে লুকিয়ে থাকা ওই পিশাচের দলের হাত থেকে কিভাবে মুক্তি পাবে অনিমেষ? সে ভেবে পথ বার করতে পারল না। মনে মনে ঈশ্বরের নাম স্মরণ করতে শুরু করল। সত্যি তো, এতক্ষণ তো কোনো ঈশ্বরের নাম করেনি অনিমেষ। দূর থেকে হাসির আওয়াজ আস্তে আস্তে ম্লান হতে শুরু করল। নক্ষত্রের আলো এসে পড়ল, জানলার পাল্লা করে ঢুকে এলো ঘরের ভেতর। আপনারা শুনছিলেন শ্রী গজেন্দ্র কুমার মিত্রের রচিত একটি গল্প, এক রাত্রির অতিথি। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো সে মূল্যবান কমেন্টটা করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন আর সঙ্গে রাখবেন রহস্য আর রোমাঞ্চ টিমকে। নমস্কার।